শিক্ষার অ্যাটলিস্ট বাজেটারি অ্যালোকেশনসের ক্ষেত্রে আমার একটা প্রত্যাশা ছিল যে এই সরকার সিম্বলিক হলেও একটা বড় ধরনের পরিবর্তন আনবে শিক্ষার বাজেটারি অ্যালোকেশনস, যেখানে আমরা জিডিপির মাত্র 2% ব্যবহার করি। ইভেন এখনও কোরিয়াতে 5 থেকে 6% ব্যবহার করছে। তারা অনেক উন্নয়ন সাধন করেছে, কিন্তু এখনও শিক্ষার পিছনে তারা সর্বোচ্চ, এবং গবেষণার পিছনে তারা প্রথম 5টি দেশ পৃথিবী, তার অন্যতম একটি দেশ হচ্ছে কোরিয়া, যারা গবেষণার পিছনে কাজ করছে এবং ব্যয় করছে। সেটা প্রাইভেট সেক্টর থেকেই বেশি, 80% ব্যয় এখন প্রাইভেট সেক্টর থেকে হচ্ছে, আর 20% সরকারিভাবে। তো এইটা আমার একটা বড় প্রত্যাশা ছিল স্বাধীনতার প্রথম থেকে। কেন আমরা শিক্ষা যেতে পারলাম না? কারণ আমি এটা বলবো যে চরমভাবে রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা। আমাদের এখানে কোনো রাজনৈতিক নেতৃত্ব আসে নাই যারা এই শিক্ষার গুরুত্ব বুঝে শিক্ষার পিছনে ব্যয় করে এবং জাতিকে একটা কোনো নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে বিশেষ করে আমরা তো একটা কৃষি প্রধান দেশ ছিলাম, কোরিয়াও কিন্তু 60 দশকে একটা কৃষি প্রধান দেশ ছিল, 100% কৃষি প্রধান, এগ্রিকালচারাল ল্যান্ড। সেখান থেকে তারা কিন্তু তাদের নেতৃত্ব তখনই বুঝতে পেরেছিল যে শিল্পায়ন ছাড়া তাদের উন্নয়ন সম্ভব না। এবং একইভাবে আমরা সেই ধরনের নেতৃত্ব তো আমরা পাইনি, এবং আমরা যে শিল্পায়নের দিকে যাব সেটা অনেক দেরি করে এবং খুব অপরিকল্পিতভাবে গিয়েছি। শিক্ষা এবং শিল্পর অগ্রসরটা একটার সাথে আর একটা সম্পূরক। ভালো শিক্ষিত স্পেশালি সায়েন্স গ্র্যাজুয়েটস যদি না থাকে এবং সেরকম ট্রেন লোক, যদি স্কিলড ট্রেন লোক যদি না থাকে, তাহলে কিন্তু আমরা শিল্প স্থাপনই করতে পারবো না। আবার শিল্প স্থাপন মানে লোক অনেক আছে কিন্তু শিল্প হচ্ছে না, সেটাও এক ধরনের অসুবিধা হবে, এবং সেটা করা সম্ভব না। সো ডেফিনেটলি একটা প্রত্যাশা ছিল যে অন্তত বাজেটে, শিক্ষার বাজেটে, এবার গতবারে যে বাজেট প্রণয়ন করা হলো সেখানে কিছু, কিন্তু সেই বাজেটটা আমরা দেখলাম গদবাঁধা বাজেট। মোটামুটি আগের যে বাজেট ছিল সেরকমই অ্যালোকেশন, কিছু এদিক ওদিক করে একইভাবে অ্যালোকেশন করে করা হয়েছে। তো আমার প্রত্যাশা থাকবে সামনে যেই সরকারি আসুক না কেন, শিক্ষার বরাদ্দ বাড়াতে হবে। এবং শিক্ষায় আমি যেটা বলছি যে উচ্চশিক্ষা আমরা কথা বলছি ঠিকই, আন্তর্জাতিকরণের কথা বলছি, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিনিয়োগ দরকার হলো প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায়। বাংলাদেশের ছাত্ররা যে একবার বাইরে যাচ্ছে এবং ভর্তি হচ্ছে, এবং সেখানে তারা কিন্তু মোটামুটি সবাই খুব পরে আন্তর্জাতিকীকরণ কিন্তু বিদেশে আমার কতজন ছাত্র ভর্তি হতে পারছে তার উপর নির্ভরশীল না। আমার দেশের শিক্ষা ব্যবস্থা কতখানি আন্তর্জাতিক মানের, সেটাই হলো আন্তর্জাতিকীকরণ। আমি আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, যা কাজ করছে, সেই শিক্ষা আমি এখানে দিতে পারছি কিনা সেটাই কারণ, সেটাই হচ্ছে মূল জিনিস। কারণ আমি এখান থেকে আমার কটা ছাত্র ভর্তি হলো না হলো সেটা কোনো মানদণ্ড না। আমি একটা মানদণ্ড অবশ্যই, কিন্তু এটা আন্তর্জাতিককরণের মানদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিকীকরণের যে মূল কারণ, মূল যেটা ব্যাপার, সেটা হলো সহযোগিতা, আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে। আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের সাথে আমরা আমাদের এখানে পড়াতে পারছি কিনা, যেটা আমি বলছি যে অ্যাক্রেডিটেশন যদি আমরা করি, অ্যাক্রেডিটেশন মানে কিন্তু একটা সমতা নিয়ে আসা। অ্যাক্রেডিটেশন মানে হচ্ছে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করা, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো সেই অ্যাক্রেডিটেশন যদি আমাদের থাকে, এবং আমরা যদি বিদেশি কারিকুলাম থেকে শুরু করে বিদেশি যে টেকনোলজি, বিদেশি যে নতুন এই ধরনের যত আবিষ্কার যা আছে, সেগুলোকে যদি আমরা আত্মীকরণ করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে দিতে পারি, তাহলে আমি মনে করি যে এটাই হচ্ছে আন্তর্জাতিকীকরণের সবচেয়ে বড় সাফল্য। আন্তর্জাতিক সহযোগিতা বিশেষ করে গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আইবি এই ধারাবাহিকতায় এই আগামী দুদিন পরে 14 এবং 15 তারিখে একটি আন্তর্জাতিক কনফারেন্স করছে, যেখানে 11টা দেশের বিভিন্ন গবেষকরা এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বাংলাদেশে আসবে। দুদিন ব্যাপী হবে। সেখানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 300 পার্টিসিপেন্টস আছে। 200-র বেশি পেপার আমরা প্রেজেন্ট করব সেখানে। সো এটি একটি প্রয়াস, আন্তর্জাতিকীকরণের একটি প্রয়াস, এবং আমরা
অন্যভাবে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, বিদেশি ইউনিভার্সিটির সাথে আমরা MOU সাইন করেছি, সমঝোতা চুক্তি, যার প্রেক্ষিতে আমাদের ছাত্রছাত্রীরা এক্সচেঞ্জ প্রোগ্রামে যাচ্ছে। আমাদের যৌথ গবেষণার অনেকগুলো কাজ হচ্ছে। এক্সচেঞ্জ অফ আইডিয়াজের জন্য এই কনফারেন্সটা যে সামনে আমরা করছি, এটা বিজনেসের উপরে একটা কনফারেন্স হচ্ছে। সেখানে আমাদের প্রায় 70 জন ছাত্র, আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র পাবলিকেশনস আছে, প্রেজেন্ট করছে তারা। তো তারা সুযোগ পাবে, ছাত্ররা সুযোগ পাবে, দেশি এবং আন্তর্জাতিক শিক্ষাবিদ এবং শিল্প যারা জড়িত আছে তাদের সংস্পর্শে আসা এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করা, এবং তাদের যে চাহিদা আছে, কী ধরনের চাহিদা, কী ধরনের গ্র্যাজুয়েট তারা চায়, সেটা তারা শিখতে পারবে। এইটা উত্তরণের সবচেয়ে সহজ উপায় হলো অ্যাক্রেডিটেশন। আমরা যদি প্রোগ্রাম অ্যাক্রেডিটেট করি, যেমন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বোর্ড, এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাধ্যমে যদি আমরা কোনো প্রোগ্রামকে অ্যাক্রেডিটেট করি, তাহলে কিন্তু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় সেখানে আমাদের সর্বোচ্চ দেয়া দরকার। শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন আমরা কথা বলি, সার্বিকভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে টাকা পয়সার কথা যেটা বলি, সেটা কিন্তু সবচেয়ে করুণ এবং দুর্দশাগ্রস্ত হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাও আমাদের টাকার দরকার আছে, গবেষণার জন্য টাকার দরকার আছে, কিন্তু গবেষণার জন্য টাকার অভাবে গবেষণা হচ্ছে না, আমি এই ব্যক্তিগতভাবে এটা মানতে আমি রাজি না। অভাব আছে, কিন্তু গবেষণা না হওয়ার মূল কারণটা হচ্ছে যে আমাদের জাতীয়ভাবে সামনে এগিয়ে যাওয়া, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে কথা বলি বা মানব সম্পদ উন্নয়নের কথা বলি, সেগুলোর কিন্তু কোনো জাতীয় রূপরেখা নাই। এবং সেখানে যদি জাতীয় রূপরেখা না থাকে, সরকারি জাতীয় রূপরেখা না থাকে, সেখানে প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি বলি এবং আমার ইউনিভার্সিটি বলি, আমরা কিসের গবেষণা করব? কারণ গবেষণা তো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণালব্ধ যে কাজের থেকে আমরা যে কাজগুলো করব, সেই ধরনের কোনো দিক নির্দেশনা নাই, সরকারের কোনো কিছু নাই। শুধু যদি না থাকে, আমি যদি আমার গবেষণাটাকে দেশীয় কাজে বা সমাজের কাজে যদি আমি এটাকে অ্যাপ্লাই না করতে পারি, তাহলে সেই গবেষণাটা খালি কাগজে কলমে থাকবে, সেটা কিন্তু কোনো সুফল আমি পাচ্ছি না। তো সেটা পেতে গেলে কিন্তু আমাদের সরকারি চিন্তাভাবনা, সরকারের যে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনার সাথে আমাদের ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি, এই তিনটার সমন্বয় ঘটতে হবে। কিন্তু সেটা জাতীয় পর্যায়ে জাতীয় উন্নয়নের রূপরেখার সাথে সামঞ্জস্য রেখে হতে হবে। আমি বিচ্ছিন্নভাবে একটা এখানে কাজ করতে পারি, ওখানে আরেকটা কাজ করতে পারি, সেটা কিন্তু বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না। তো আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইন্ডাস্ট্রিতে আমাদের গবেষণার কোনো, আমরা বিশ্ববিদ্যালয়ের উপরে আমাদের গবেষণার অনেক আশা আকাঙ্ক্ষা, কিন্তু পৃথিবীর যেখানেই যাই না কেন, বিশ্ববিদ্যালয়ে যা কিছু গবেষণা হচ্ছে তার পিছনের ড্রাইভিং ফোর্স কিন্তু শিল্প, ইন্ডাস্ট্রি। যে কোনো ক্ষেত্রে, সেটা স্বাস্থ্য হোক, সেটা কৃষি হোক, যেই ক্ষেত্রেই হোক না কেন, সেটা দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি ড্রাইভিং ফোর্স। ইন্ডাস্ট্রি নিজেই অনেক গবেষণা করে, এবং যেসব গবেষণার তারা সময় দিতে পারবে না বা ইমিডিয়েট কাজ করতে পারবে না, সেগুলো তারা আবার ইউনিভার্সিটিকে দেয়। কঠিন যে সমস্যা যেগুলো, সেগুলো ইউনিভার্সিটিকে দেয়। তো এই যে ইন্ডাস্ট্রি, আমাদের বাংলাদেশে কয়টা ইন্ডাস্ট্রিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উইং আছে, R&D কোথায় আছে? there is no job for master, there is no incentive. আমাদের জব সেক্টরে মাস্টার্স করা কোনো ছাত্রের জন্য কোনো ইনসেন্টিভ নাই।